ক্লাসে আমরা জৈব যৌগ সম্পর্কে জানব। তো জৈব যৌগ কেন ইম্পর্ট্যান্ট? জীবদেহের যে সমস্ত যৌগগুলো রয়েছে, বিশেষ করে ধরো একেবারে যেটা আহ, সৌরশক্তি থেকে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধকরণ যেখানে হয়, অর্থাৎ গ্লুকোজ তৈরি, উদ্ভিদ এবং তার থেকে ক্রমশ প্রাণীদেহের মধ্যে যে সমস্ত যৌগগুলো সক্রিয় থাকে সেগুলো সবই কিন্তু জীবজাত এবং যৌগ, যাদের মধ্যে সুগার, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এই সমস্ত যৌগগুলো আছে। সেই জন্য আমাদের জৈব যৌগ সম্পর্কে সাধারণ ধারণা থাকা প্রয়োজন। সাধারণত যৌগ বলতে যা বোঝায়, কোনো মৌলিক পদার্থের সঙ্গে অপর কোনো মৌলিক পদার্থের আহ, যুক্ত হয়ে, রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে সেটা যৌগ। সেই যৌগগুলোকে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, যার সোর্স সাধারণত জীব, অর্থাৎ জীবজাত যে যৌগ সেগুলো হচ্ছে জৈব যৌগ। সেটা প্ল্যান্ট বা অ্যানিম্যাল বা অন্য কোনো জীবের হতে পারে, যেমন গ্লুকোজ, প্রোটিন, লিপিড, ফ্যাট এইগুলো। আর একটা পোর্শন হলো ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অজৈব যৌগ, যার সোর্স কিন্তু অর্গানিক সোর্স নয়, অর্থাৎ নন লিভিং থিংস, বিশেষ করে যেগুলো মিনারেলস, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত সোর্স আছে সেগুলো থেকে পাওয়া যায়। যেমন ধরো টেবিল সল্ট বা খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, যে কোনো ধাতব লবণ, মেটালিক কার্বনেট, ধাতু, এগুলো সবসময় কিন্তু কোনো জীবদেহ থেকে পাওয়া যায় না। তাই এগুলোকে আমরা বলতে পারি ইনঅর্গানিক কম্পাউন্ড। তো আজকে আমরা শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বলতে কি বোঝায়? বেসিক্যালি যে সমস্ত জৈব যৌগগুলো রয়েছে সেগুলোর মূল উপাদান হলো কার্বন। সেই জন্য একে অনেক সময় কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ড বলে, অর্থাৎ জৈব যৌগের মূল ভিত্তি হলো কার্বন অ্যাটম। সমস্ত জৈব যৌগ যা আছে সবগুলোই কিন্তু এই কার্বন অ্যাটম দিয়েই তৈরি। তার মানে অল বায়োলজিক্যাল মলিকিউলস আর রিলেটেড উইথ অর্গানিক কেমিস্ট্রি। কার্বন অ্যাটম ওর বিশেষ ধর্মের জন্য আহ, সবচেয়ে বড় যে জীবনের একক, অর্থাৎ ডিএনএ বলো, আরএনএ বলো, নিউক্লিক অ্যাসিড বলো, সেগুলো কিন্তু সবচেয়ে বড় চেন, যার মূল উপাদান এই কার্বন অ্যাটমই। সেই জন্য অনেক সময় জৈব যৌগের রসায়নকে কার্বনের রসায়ন বলে। কিন্তু তখনই তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে কি সমস্ত কার্বন যৌগ কি জৈব যৌগ হবে? তো সেক্ষেত্রে আমরা বলবো না, কয়েকটা কার্বন যৌগ কিন্তু জৈব যৌগের আওতায় পড়ে না। সাধারণত দেখা যায় যে আহ, কার্বন মনোক্সাইড সিও, কার্বন ডাইঅক্সাইড CO2, মেটালিক কার্বনেট যেমন ধরো সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এরা সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড বা এই জাতীয় কোনো সায়ানাইড লবণ, সায়ানেট, এদের সবার মধ্যেই কিন্তু কার্বন আছে। কিন্তু এই যৌগগুলো জীবজাত সবসময় নয়, অর্থাৎ জীব ব্যতি রেখে কিন্তু এরা পরিবেশে উপস্থিত থাকতে পারে এবং তৈরি হতে পারে। তাই এরা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ে। তাহলে এখানে আমাদের জানা হলো যে সমস্ত কার্বন যৌগ কিন্তু জৈব যৌগ নয়, কিন্তু জৈব যৌগের মধ্যে কার্বন থাকতেই হবে। এর পরেই আমরা আসবো, দেখো জৈব যৌগ মানে বলছি কার্বনের যৌগ, তাহলে এটা অন্য কোনো মৌলের যৌগ হলো না, কার্বনই হলো কেন? তাহলে নিশ্চয়ই কার্বনের কোনো বিশেষ প্রপার্টি আছে। তো সেই যৌগ তৈরি করার জন্য দরকার যোজ্যতা। তো কার্বনের প্রথমে যোজ্যতা সম্পর্কে আমরা জেনে নেব। কার্বনের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক হলো 6। তার মানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষে দুটো আসবে কে কক্ষে, আর এল কক্ষে চারটে আসবে।
তো আমরা জানি যে শেষ কক্ষে যে ইলেকট্রনের সংখ্যাটা রয়েছে সেটা হলো তার যোজ্যতা। তাহলে কার্বনের যোজ্যতা আমরা পাচ্ছি 4। এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ কালো যে বলটা রয়েছে সেটা হলো কার্বন অ্যাটম। তার চারিদিকে 4 টে আমি বন্ধন রেখেছি। এই 4 টে বন্ধনই অন্য কোনো পরমাণুর সঙ্গে যারা একযোজী তাদের সঙ্গে যুক্ত হতে পারবে। অর্থাৎ এখানে আমি কার্বনের 4 টে যোজ্যতাকে দেখিয়েছি। কার্বনের যোজ্যতার কথা আমরা জানলাম। এবারে চার যোজ্যতা বা যোজ্যতা সম্পর্কে বিষয় তো অন্য মৌলেরও ঘটে। তাহলে কার্বনই কেন এক্ষেত্রে জৈব যৌগ গঠনের জন্য স্পেশাল? যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে তাকে বলে ক্যাটিনেশন। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটাতে উম, দেখো এই কালো রঙের অনেকগুলো কার্বন পরপর নিজেদের মধ্যে জুড়ে একটা বড় চেন তৈরি করেছে। এই ধর্মটাই হলো ক্যাটিনেশন। এই ছবিটা দেখো, কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে জুড়ে জুড়ে একটা বড় চেন তৈরি করছে, তাই লং চেন অফ কার্বন অ্যাটমস। এই যে ধর্মের জন্য এটা তৈরি হচ্ছে তাকেই বলে ক্যাটিনেশন। অর্থাৎ যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো বা কোনো একটা অ্যাটম পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে লং চেন তৈরি করতে পারে তাকে বলে ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি দেখা যায় কার্বন অ্যাটমের। তার মানে এই নয় যে কার্বন অ্যাটম ছাড়া অন্য কোনো মৌলের ক্যাটিনেশন হয় না, অবশ্যই হয়। তাদের এই ক্যাটিনেশন ধর্মের টেন্ডেন্সিটা অনেক কম। কার্বনের সব থেকে বেশি এবিলিটি ক্যাটিনেশন করার, সেই জন্যই জৈব যৌগের যত বড় এবং জটিল যৌগগুলো তৈরি হয় সেগুলো সব কিন্তু কার্বন অ্যাটম দিয়ে তৈরি হয়। সিলিকন, সালফার, অক্সিজেন এদেরও ক্যাটিনেশন ধর্ম আছে কিন্তু পরিমাণে খুব কম। আমরা যে বালি স্ট্রাকচার দেখতে পাই সিলিকন অক্সাইডের, একটা জালকের আকারে থাকে, সেটা সিলিকনের ক্যাটিনেশন ধর্মের জন্যই পাওয়া যায়। সালফার, অক্সিজেন এদের ক্ষেত্রেও তাই ঘটে। তবে এরা কিন্তু কার্বনের সঙ্গে তুলনায় আসতে পারে না। জৈব যৌগের যে বড় বড় অণুগুলো তোমরা দেখতে পাও সেগুলো তাহলে বুঝলে যে কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্যই কার্বন পরমাণুগুলো জুড়ে জুড়ে এই ধরনের যৌগ তৈরি করা সম্ভব হয়। এর পরে যে অংশটা আমরা জানবো সেটা হলো হাইড্রোকার্বন। দেখো এই নামটার মধ্যেই লুকিয়ে আছে আহ, একটা জৈব যৌগ যার মধ্যে কার্বন অ্যাটম থাকবে এবং হাইড্রোজেন থাকবে, অন্য কোনো মৌল থাকবে না। হাইড্রো তো হাইড্রোজেন থেকে এসছে, কার্বন কার্বনের জন্য, তাহলে হাইড্রোকার্বন হলো এমন অর্গানিক মলিকিউল যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম থাকবে। আমরা এখানে দেখো একটা ছবি দেখিয়েছি যেখানে এই বড় যে অ্যাটমগুলো রয়েছে সেগুলো হচ্ছে কার্বন অ্যাটম, তার সঙ্গে ছোট যেগুলো যুক্ত হয়েছে সবগুলো হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। হুম, তাহলে এবং প্রত্যেকটা কার্বনে তুমি তাকিয়ে দেখো 4টে করে ভ্যালেন্সি ফিল আপ হয়ে আছে। দেখো এখানে প্রথম কার্বনটা দেখো 3 দিকে 3টে হাইড্রোজেন, তাহলে 3টে হলো, আর তার পরের কার্বনের সঙ্গে একটা 4টে। দ্বিতীয়টা দেখো উপরে নিচে দুটো হাইড্রোজেন, তাহলে 2 হলো, বাঁ দিকে একটা কার্বন ডান দিকে একটা কার্বন। তাহলে প্রত্যেকটা কার্বনে কিন্তু যোজ্যতা 4 ফিল আপ হয়ে আছে, এটা কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে মেনে চলতেই হবে। আমরা হাইড্রোকার্বন জানলাম, এবার হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন জানবো। প্রথম যে ভাগ সেটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। আর একটা ভাগ হলো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। এই অসম্পৃক্তটা সাধারণত আহ, দুটো ভাগে ভাগ আছে। একটা হলো অ্যালকিন, যাতে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে। আর একটা হলো অ্যালকাইন, যাতে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন আছে। এই ছবিটায় তোমরা দেখো এখানে আহ, প্রথমটায় মিথেন দেখানো হয়েছে, মিথেন এবং ইথেন। এখানে দেখো কার্বনের 4টে এক বন্ধন দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, দ্বিতীয়টাতেও তাই। দেখো সব এক বন্ধন দিয়ে যুক্ত আছে, তাহলে এটা হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড। মিথেন, ইথেন, প্রোপেন এরা। নিচের দিকে যে ছবিটা তাতে দেখো আহ, একটাতে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, আর একটাতে তার পাশেরটাতে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। কিন্তু দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু ভ্যালেন্সি 4 ফিল আপ করা আছে। দেখো কার্বন বাঁ দিকে দুটো হাইড্রোজেন, সামনে ডবল বন্ড, তাহলে মোট 4টে হলো। আবার পরের কার্বনটা ইথিনে দেখো সি, তার দুদিকে দুটো হাইড্রোজেন ডান দিকে রয়েছে, দুটো হয়ে গেল, আর বাঁ দিকে দুটো বন্ড রয়েছে, তাহলে মোট 4টে হয়ে গেল। তাহলে এই যে আমি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড পড়লাম, সেখানে শুধু খেয়াল রাখতে হবে স্যাচুরেটেডে কার্বন সঙ্গে বাকি সবাইকার এক বন্ধন থাকে, আনস্যাচুরেটেডে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকতে পারে। যদি দ্বিবন্ধন থাকে কার্বন কার্বন তখন তাকে বলবো যে অ্যালকিন,
আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে বা ট্রিপল বন্ড থাকে তখন তাকে বলবো অ্যালকাইন। এই ছবিটাতে আমরা কার্বন কার্বন এক বন্ধন, প্রথমটা দেখতে পাচ্ছ দুটো কালো রঙের কার্বন অ্যাটম রয়েছে, তার মাঝে একটা বন্ধন রেখেছি, তাহলে এটা সিঙ্গেল বন্ড। দ্বিতীয় ছবিটা দেখো দুটো কার্বন অ্যাটম, তার মাঝে দুটো বন্ড রেখেছি, তাহলে এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। আর ৩ নম্বরটায় দেখো দুটো কার্বন অ্যাটমের মাঝে তিনটে বন্ধন রেখেছি, তাহলে এটা হলো ট্রিপল বন্ড। স্বভাবতই যেটা সিঙ্গেল বন্ড সেটা দুটো কার্বন অ্যাটমের মধ্যে ডিসটেন্সটা একটু বেশি থাকে, ডাবল বন্ডে একটু কমে, ট্রিপল বন্ডে আরো কমে, অর্থাৎ বন্ধনের সংখ্যা যত বাড়ে তত বন্ধন দৈর্ঘ্য কিন্তু কমে যায়। এবার প্রশ্ন আসবে স্ট্রেংথের দিক থেকে। স্ট্রেংথের দিক থেকে দেখো কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড সেটা উইক হবে, ডাবল বন্ড তার চেয়ে একটু স্ট্রং হবে, ট্রিপল বন্ড আরো স্ট্রং হবে। সিঙ্গেল বন্ডটা স্যাচুরেটেডের জন্য থাকবে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এরা আনস্যাচুরেটেড জন্য থাকবে। এবার আমরা ক্যাটিনেশন দিয়ে তো কার্বন কার্বন চেনটা জানলাম, কিন্তু চেনটা ফাইনালি কি শেপ নেবে তার ব্যাপার আমরা জানবো। অর্থাৎ উম, যে কার্বন চেনটা তৈরি হচ্ছে সেই চেনটা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন। তার জন্যই যে যৌগগুলো হয় কোনোটা ওপেন স্ট্রাকচার বলি এবং অন্যটাকে বলি ক্লোজ স্ট্রাকচার। যেমন ধরো এই যে যে প্রথম যৌগটা বাঁ দিকের যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো কার্বন চেনটা পুরোপুরি ভাবে হয়ে আছে পরপর সাজানো, অর্থাৎ এর প্রথম এবং শেষ এই দুটো কিন্তু জোড়া নেই, তাই এটা হচ্ছে ওপেন স্ট্রাকচার। আর আহ, এটা হলো ওপেন স্ট্রাকচার যেহেতু প্রথম অংশটা এবং শেষ অংশটা এরা পরস্পরের সঙ্গে জুড়ে নেই। কিন্তু দ্বিতীয়টাতে দেখো, এই অংশটায় দেখো এর প্রথম এবং শেষ জুড়ে গেছে, অর্থাৎ পুরোপুরিভাবে এ ক্লোজ হয়ে গেছে, তাই একে আমি বলছি ক্লোজ স্ট্রাকচার। সহজ একটা এক্সাম্পল আমি দিতে পারি, মনে করো ফুলের মালা যখন গাঁথা হচ্ছে তখন ওই প্রত্যেকটা ফুলকে যদি তুমি কার্বন অ্যাটম মনে করো, তাহলে প্রত্যেকটা কার্বন অ্যাটম পরস্পরের সঙ্গে জুড়ে আছে, কিন্তু মালাটার প্রথম এবং শেষটা জুড়িনি, অর্থাৎ সে বিভিন্নভাবে এইভাবে ছড়িয়ে আছে। এরকম যে স্ট্রাকচার তাকে আমি বলবো ওপেন স্ট্রাকচার। কিন্তু ওই মালাটারই প্রথম অংশটা এবং শেষ অংশটা যদি আমি জুড়ে দিলে যে স্ট্রাকচারটা পাবো সেটা দেখো আর ওপেন নেই, ক্লোজড, তাহলে সেটাই হচ্ছে এই ক্লোজ স্ট্রাকচার। ওপেন স্ট্রাকচারের মধ্যে আমরা আবার এরকম ভাবে ভাবতে পারি যে ধরো এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো একটা কার্বন অ্যাটম, দুটো, তিনটে, চারটে, এরা একটা চেনে আছে, তাহলে এটা ডেফিনেটলি ওপেন স্ট্রাকচার। কিন্তু তাদের মধ্যে আবার দেখো কোনো একটা কার্বন থেকে সেকেন্ড কার্বন থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে এসছে, দিয়ে একটা ব্রাঞ্চ হয়েছে। আবার হতে পারতো যেটা ৩ নম্বর থেকে ব্রাঞ্চ বেরোতে পারতো, ৪ নম্বর থেকে যদি যায় তাহলে সেটা একটা লাইনে চলে যাবে। তাহলে এই যে কোনো একটা পার্টিকুলার চেন থেকে আবার যদি শাখা বেরোয়, ব্রাঞ্চ বেরোয়, তখন তাকে বলবো ব্রাঞ্চড ওপেন চেন। এখন আমরা এখন আমরা মিথেনের স্ট্রাকচার এবং তার বিভিন্ন রিঅ্যাকশন খুব সংক্ষেপে জেনে নেব। মিথেন কার্বন একটা অ্যাটম এবং ৪ টে হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি হয়েছে মিথেন, অর্থাৎ CH4। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ মাঝে যে অ্যাটমটা রয়েছে সেটা কার্বন আর চারিদিকে ৪ টে হাইড্রোজেন আছে। এটা হলো মিথেন, যেখানে বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড ডিসট্যান্স দেখানো হয়েছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের। এটা হলো অরবিটাল স্ট্রাকচার অফ মিথেন, যেখানে মাঝে কার্বন অ্যাটমটা রয়েছে এবং ৪ টে কার্বনের হাইব্রিডাইজড অরবিটাল। সাধারণত এটা sp3 হাইব্রিডাইজড হয়, কারণ কার্বনের যে অরবিটাল গুলো আছে তার মধ্যে একটা এস এবং ৩ টে পি এরা মিশে যায়, মিশে গিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করে ৪ টে sp3। এই ৪ টে sp3 হাইব্রিড অরবিটাল ৪ টে হাইড্রোজেনের এস অরবিটালের সঙ্গে কম্বাইন করে, দিয়ে যুক্ত হয়, দিয়ে এই স্ট্রাকচারটা গঠন করে। এটা স্ট্রাকচারটাকে বলা হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলক। প্রত্যেকটা বন্ধন কোণ প্রায় ১০৯ ডিগ্রি ২৮ মিনিট করে হয়। এটা হলো অরবিটাল স্ট্রাকচার অফ মিথেন। এটা কিন্তু 3 ডাইমেনশনাল, মনে রাখতে হবে। এরপর আমরা মিথেনের কয়েকটা রিঅ্যাকশন জেনে নেব, যেটা একবারে কমন রিঅ্যাকশন।
ধরো প্রথম সূর্যালোকের উপস্থিতিতে কোনো হ্যালোজেন অর্থাৎ ক্লোরিনের সাথে বিক্রিয়া, যেটা সহজ আমরা বলছি, CH4 প্লাস Cl2 সমান দেখো হয়েছে CH3Cl প্লাস HCl। তাহলে কি চেঞ্জ হয়েছে দেখো, খেয়াল রাখবে তুমি যে ক্লোরিন হাইড্রোজেনের থেকে বেশি অ্যাক্টিভ, তাহলে ও রিপ্লেস করবে, অর্থাৎ একটা এইচ কে সরিয়ে একটা ক্লোরিন ঢুকে নেবে, বাকিটা বেরিয়ে যাবে। তাহলে CH4 ছিল, তার একটা এইচ সরে যাবে, তাহলে CH3 হলো, তার জায়গাটা ক্লোরিন ঢুকবে, তাহলে CH3Cl হলো, বেরিয়ে গিয়েছিল একটা এইচ আর পড়েছিল একটা Cl, তাহলে তারা দুজন মিলে হয়ে যাবে HCl। তার মানে সোজা কথা আমি বলতে পারি যে একটা এইচ ঢুকবে, সরি একটা Cl ঢুকবে, একটা এইচ বেরিয়ে যাবে। তাহলে যে যৌগটা এখন হলো CH3Cl, তার সঙ্গেও এখনো ওই বিক্রিয়া চলতে পারে, যেহেতু তার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে CH3Cl তার সঙ্গে যদি আবার Cl2 বিক্রিয়া হয়, আবার একই হবে, একটা এইচ বেরোবে, একটা Cl ঢুকবে, তাহলে হবে CH2Cl2। যেহেতু এখনো এইচ আছে, তাহলে একই বিক্রিয়া চলতে থাকবে বা রিপ্লেসমেন্ট চলতে থাকবে। তারপরে হবে CHCl3, তারপরে ধাপে আবার একটা এইচ, যেটা লাস্ট এইচ, সেটাও বেরিয়ে গিয়ে হবে CL3 সঙ্গে আবার Cl2 যুক্ত হয়ে হবে CCl4। দেখো এরপরে কিন্তু আর রিপ্লেসেবল এইচ নেই, তাই বিক্রিয়াটা এখানে থেমে যাবে। তার মানে আমরা ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়ায় চারটে যৌগ পেলাম: ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন আর টেট্রাক্লোরোমিথেন। তো ওই লাস্টে যেটা CCl4, তাকে আমরা কার্বন টেট্রাক্লোরাইড অনেক সময় বলে থাকি। আর এই বিক্রিয়াটা যেহেতু দেখতে পাচ্ছি যে এক একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা করে ক্লোরিন ঢুকছে, তার মানে এই রিয়াকশনটাকে বলে সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে আর একটা কথা বলার যে শেষের যেটা CCl4 রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড, এটা জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আর 3 নম্বর যেটা CHCl3 অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন, সেটা ক্লোরোফর্ম। আমরা যখন রিয়াকশন শুরু করেছি, তাহলে আমরা মিথেন অর্থাৎ অ্যালকেনের একটা রিয়াকশন দেখলাম। তাহলে এবার আমরা বাকি যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যার সহজটা হচ্ছে ইথিলিন, তার কিছু রিয়াকশন দেখে নেব। প্রথমে আসছি হাইড্রোজিনেশন অফ ইথিন। দেখো এখানে ইথিন বা ইথিলিন যাই হোক না কেন, যৌগটা দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড মানে এটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এর সঙ্গে যোগ করা হচ্ছে হাইড্রোজেন H2। অনুঘটক হচ্ছে প্যালাডিয়াম, সি মানে ক্যাটালিস্ট, এটা অনেক সময় নিকেলে ব্যবহার করা যেতে পারে। কি চেঞ্জ হয়েছে দেখো, এই দুটো এইচ দেখো যুক্ত হয়ে গেছে। বাঁ দিকে তুমি খেয়াল করে দেখো, ইথিনে ছিল মোট প্রত্যেকটা কার্বনে দুটো করে মোট 4টে হাইড্রোজেন, আর ইথেনে আছে দেখো প্রত্যেকটা কার্বনে 3টে করে মোট 6টা হাইড্রোজেন। তাহলে কি হয়েছে, এই 4টে হাইড্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে, প্রথমেই তুমি মনে করবে এই ডবল বন্ডটা খুলে গিয়ে দুটো হাত তৈরি করবে। দুটো হাত তৈরি করার পর সেই দুটো হাতে এই দুটো H2 যে পরমাণু আছে, এইচ পরমাণু, তাকে গ্রহণ করবে। তাহলে কি নিয়মটা হবে না, ডাবল বন্ড যেখানে আছে সেখানে ডাবল বন্ড একটা খুলে যাবে, দুটো হাত ফাঁকা হবে, সেই দুটো হাতে দুটো কার্বন অ্যাটম দুটো এইচ কে ধরে নেবে। দিয়ে দেখো যে যৌগটা হলো, সেই যৌগটা কিন্তু কোনো ডাবল বন্ড নেই। তার মানে এটা কিন্তু হয়ে গেল পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ড। তার মানে এই যৌগটা, আর একটা বিষয় হলো যে H2টা গোটাটাই যুক্ত হলো, কোনো কিছু রিপ্লেসমেন্ট কিন্তু এখানে হয়নি, কেউ বেরিয়ে যায়নি। তাই এই যৌগকে বলে অ্যাডিশন রিয়াকশন। এই রিয়াকশনটাকে বলবো অ্যাডিশন রিয়াকশন। একইভাবে আমরা ইথিনে ব্রোমিনেশন দেখব। দেখো একই নিয়ম, ইথিন আছে, ইথিনে Br2 যোগ করেছো ব্রোমিন, দেখো ডাবল বন্ডটা খুলে গেছে, দিয়ে প্রত্যেকটা কার্বনে একটা করে হাত ফাঁকা হয়েছে। হাত ফাঁকা হওয়ার জন্য দুটো হাতেই দুটো ব্রোমিন যুক্ত হয়ে গেছে, ডাবল বন্ড আর নেই। দেখো কার্বনের কিন্তু ভ্যালেন্সি 4 ফিল আপ হয়ে আছে। তাহলে এক্ষেত্রেও এই ডাবল বন্ডে ব্রোমিনটা যুক্ত হয়েছে, তাই এই যৌগটাকে বলবো অ্যাডিশন রিয়াকশন।
এরপর আমরা ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক সম্পর্কে জানবো। এই প্রথম যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ, এই যৌগটা ইথেন। দেখো, দুটো কার্বন অ্যাটম আছে, তাতে তিনটে করে হাইড্রোজেন অর্থাৎ C2 আর H6, ইথেন। এই যৌগটা থেকে আমি এখানে এলাম, একটা H কে আমি দেখো বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে H টা নেই। তাহলে এখন হয়েছে দেখো CH3 C2, সরি, CH3 CH2। দেখো এতে তিনটে হাইড্রোজেন আছে, যে দুটো হাইড্রোজেন আছে। তাহলে এই যে পরের কার্বনটা, এই পরের কার্বনের দেখো যোজ্যতা 1 2 3 হয়ে আছে, 4 নম্বর ভ্যালেন্সি ফাঁকা আছে। এই যে অংশটা হলো, তার মানে এখানে কোনো কিছু যুক্ত হতে পারে, তবে কার্বনের 4 ভ্যালেন্সি ভর্তি হবে। তার মানে এই যে অংশটা, একে আমি বলবো একটা মূলক। যেহেতু এটা ইথেন থেকে এসছে, তাই এর নাম হচ্ছে ইথাইল মূলক। যদি এটা মিথেন থেকে আসতো, মিথাইল মূলক হতো। প্রোপেন থেকে এলে প্রোপাইল মূলক হতো। এবারে করলাম কি, ওইখানটায় আমি একটা অন্য কোনো মূলক যোগ করে দিলাম। এই হলুদ রঙের তোমরা দেখতে পাচ্ছ, এই মূলকটা যোগ করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখছি একটা যৌগ তৈরি হয়েছে। সেই যৌগটা কিন্তু এই ইথেনের থেকে পুরোপুরি ধর্মে আলাদা হলো। আবার করলাম কি, এই ইথাইল মূলকের সঙ্গে আমি ওই ভ্যাকেন্ট জায়গাটাতে আর একটা অন্য মূলক, আগে যা যোগ করেছিলাম সেটা নয়, অন্য মূলক, এই সবুজ রঙের বল, এটা আমি যোগ করে দিলাম। তখনও দেখলাম আবার একটা নূতন ধর্ম বিশিষ্ট যৌগ পাওয়া গেল। তাহলে এটা এবং এটা দুটো নতুন ধর্ম বিশিষ্ট যৌগ পাওয়া গেল, যারা ইথেনের থেকে পুরোপুরি আলাদা এবং নিজেদের থেকেও পরস্পর আলাদা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই আলাদাটা হলো কার কারণে? তার মানে যে মূলকগুলোকে আমি যোগ করলাম, অর্থাৎ এখানে এই হলুদ বা এখানে সবুজ, এই মূলকগুলো যোগ করার জন্য হয়েছে। তাহলে কোনো যৌগে যে মূলকগুলো উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম নির্ধারণ করে, তাকেই বলা হয় কার্যকরী মূলক। তার মানে এই হলুদ বা সবুজ, এই যে মূলকগুলো, এগুলো যোগ করার জন্যই কিন্তু ওদের ধর্মের পরিবর্তন হয়েছে। তার মানে এরাই হলো কার্যকরী মূলক। এখানে আমরা কার্যকরী মূলকের তিনটে উদাহরণ রেখেছি যাতে সহজে বোঝা যায়। প্রথমটায় দেখো, কার্বন অ্যাটম, হাইড্রোজেন, আর এটা আমি অক্সিজেন ভেবেছি। তাহলে এই যে টোটাল মূলকটা হলো, সেই মূলকটা হলো CHO অ্যালডিহাইড মূলক। এই অংশটাই কিন্তু কার্বনের ওই ফাঁকা যে অংশটা ছিল, অর্থাৎ যেখান থেকে তুমি যোজ্যতাটা খুলে নিয়েছিলে, বন্ডটা খুলে নিয়েছিলে, সেইখানে যুক্ত হবে। তাহলে এটা হলো CHO মূলক। দ্বিতীয়টা দেখো, এই অংশটা ওই ভ্যাকেন্ট জায়গায় যুক্ত হবে বন্ডটা। আর এখানে রয়েছে দেখো কার্বন আর অক্সিজেন, এবং অক্সিজেনটা ডবল বন্ড দিয়ে আছে। তাহলে এই যে মূলকটা C++, একে বলা হয় কিটো মূলক। আবার 3 নম্বরে এই অংশটা কার্বনের ভ্যাকেন্ট পার্টের সঙ্গে যুক্ত হবে বন্ডটা, আর এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে এই মূলকটা হলো OH বা হাইড্রক্সিল মূলক। এরাই কিন্তু ওই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করবে, তাদের প্রত্যেকের ধর্ম আলাদা থাকবে। আমরা জাস্ট এখানে 3টে এক্সাম্পল দিলাম, আরো অনেক মূলক আছে। এখানে আমরা একটা ছকেতে বিভিন্ন কার্যকরী মূলক, তাদের নাম, ফর্মুলা, স্ট্রাকচার কেমন, নামকরণ কেমন হবে, এবং তাদের উদাহরণ প্রত্যেকটা দেওয়া আছে। আমি কয়েকটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা দেখবে। যেমন প্রথমে আসছি হাইড্রক্সিল মূলক, যার ফর্মুলাটা হচ্ছে OH। আর অংশটা হচ্ছে যেখান থেকে যুক্ত হবে বা যেখান থেকে খুলে যাবে। এই OH অংশটা হলো হাইড্রক্সিল মূলকটা। প্রিফিক্স দেখো হাইড্রক্সিল লিখেছে। আচ্ছা, এর নামের শেষে অল যোগ হয়, অল। তাহলে যদি এটা মিথেনের সঙ্গে এর OH মূলক বা হাইড্রক্সিল মূলক থাকে, তখন তার নাম হবে মিথানল, এই যৌগটা। 2 নম্বর আসছি কার্বনিল মূলক, যেটা CO বলেছিলাম, আগের স্লাইডে আমরা দেখেওছি CO মূলক। এর নাম হচ্ছে কিটো। তাহলে এটা যদি কোনো যৌগে থাকে, তখন তার নামকরণ শেষে ওন হয়। তাহলে যদি এটা মনে করো প্রোপেনে থাকে, তখন তার নামে প্রোপানন। বিউটেনে থাকলে তার নাম হবে বিউটানন, অর্থাৎ নামের শেষে ওন থাকবে।
3 নম্বর দেখো অ্যালডিহাইড বা সিএইচও মূলক। আর অংশটা বারবার বলছি যে যেখানে মেন যৌগটা তার সঙ্গে যুক্ত যে অংশ। তো সিএইচও অ্যালডিহাইড এর নামের শুরুতে অ্যালডো বলতে হয় আর নামের শেষে অ্যাল বলতে হয়। তাহলে যদি এটা ইথেনের সঙ্গে যুক্ত হয়ে থাকে হুম তাহলে হবে ইথানল। 4 নম্বর কার্বক্সিল অর্থাৎ COOH এর নামের শেষে হয় ওইক অ্যাসিড। যদি ইথেনের কোনো এক অংশ থাকে তাহলে হবে ইথানোইক অ্যাসিড। এইভাবে বাকিগুলো তোমরা খেয়াল করবে কোন কোন ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার কি, সেটা থাকলে কি শ্রেণীর যৌগ হয়। যেমন ধরো এখানে OH মূলক থাকলে বা হাইড্রক্সিল মূলক থাকলে সেই যৌগের শ্রেণী হচ্ছে অ্যালকোহল। যদি সি ডবল বন্ড থাকে সেই যৌগকে বলে কিটোন। যদি CHO থাকে তখন তাকে বলবো অ্যালডিহাইড। যদি COOH থাকে তখন তাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে যৌগের নামকরণটা হয়। এই যে আমরা আহ, নামকরণ আগের স্লাইডে যখন কার্যকরী মূলকের কথা বলছিলাম তখন দেখছিলাম যে মিথানল, ইথানল, কোনো কোনো ক্ষেত্রে মিথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এগুলো তো আমরা জানছিলাম। সেটা জানছিলাম যে কার্যকরী মূলকের কারণে শেষে যে পার্টটা যুক্ত হচ্ছে তার জন্য। কিন্তু এই মিথেন, ইথেন, প্রোপেন এই সব নামগুলো কোথা থেকে এলো সেগুলো সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমরা নিয়ে নেব। তো নামকরণের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি এখানে দেখো কার্বন পরমাণুর সংখ্যা আর নামের শুরু কি দিয়ে হবে প্রিফিক্স সেগুলো লিখেছি। যেমন ধরো কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয়ে থাকে তখন নামের শুরু হবে মিথ। কার্বন পরমাণুর সংখ্যা যদি 2 হয়ে থাকে তখন নামের শুরু হবে ইথ। 3 প্রোপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নোন, 10 ডেক। এগুলো হলো নামের শুরু কি দেখে না কার্বন পরমাণুর সংখ্যা দেখে। এবারে আমরা একটা এক্সাম্পল দেখব। আমরা স্যাচুরেটেড যে হাইড্রোকার্বন পড়ছিলাম সেখানে প্রথম যে ভাগটা ছিল সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন আমরা বলেছিলাম যে কার্বন কার্বন এক বন্ধন আছে, অর্থাৎ যেহেতু এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন স্যাচুরেটেড, তাদের ক্ষেত্রে নামের শেষে এন বসবে। এবারে আমরা স্ট্রাকচার তৈরি করি। কার্বন সংখ্যা 1 দিয়ে শুরু করছি, তাহলে একটা কার্বন লিখেছি। তার ভ্যালেন্সি কত 4, চারটেই থাকবে এক বন্ধনে, তাহলে চারদিকে চারটে আমরা দেখো হাইড্রোজেন বসিয়ে দিয়েছি এক বন্ধন দিয়ে। এবারে সংকেত তাহলে কি হবে, কার্বনে একটা সি বসিয়েছি, চারটে হাইড্রোজেন, তাহলে CH4 লিখলাম। এবার নাম কি হবে, দেখো কার্বন সংখ্যা 1 যদি হয় তাহলে নামের শুরু হয় মিথ, তাহলে মিথ লিখেছি। আর অ্যালকেনের বলেছি নামের শেষে এন বসে, তাহলে মিথ যুক্ত এন দিয়ে হলো মিথেন। 2 নম্বর এক্সাম্পল দেখো, যেখানে কার্বন সংখ্যা 2 লিখেছি, তাহলে কি করব, প্রথমেই দুটো কার্বনকে এক বন্ধন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে প্রথম কার্বনটা তাহলে এখনো তিনটে বন্ড ফাঁকা আছে, তাহলে 3 দিকে 3টে এইচ বসিয়ে দিলাম। আবার দ্বিতীয় কার্বনটা তো দেখো 3 দিকে 3টে এইচ বসিয়ে দিলাম এক বন্ধন দিয়ে, তাহলে এখন দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টে এক বন্ধন ফিল আপ হয়ে গেছে। সংকেত কি হবে, দেখো দুটো সি, তাহলে C2, মোট 6টা এইচ, H6 বসে গেল। নাম কি হবে, দুটো কার্বন থাকলে দেখো নামের শুরু বলেছে ইথ, তাহলে ইথ লিখলাম। আর যেহেতু এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে তাহলে নামের শেষে এন যোগ হবে, তাহলে গোটাটা হলো ইথেন। এইভাবে আমরা প্রোপেন, বিউটেন এগুলো সাজাতে পারি। এবারে একটা বিষয় খেয়াল করলে বোঝা যাবে যে এই যে কার্বন সংখ্যা 1, 2, 3 এগুলো বসে যাচ্ছি, যৌগগুলো হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন। এতে দেখো কার্বন সংখ্যার সঙ্গে হাইড্রোজেন সংখ্যার একটা সম্পর্ক আছে। দেখো কার্বন সংখ্যা যা তার দ্বিগুণের থেকে 2 বেশি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। দেখো মিথেনটায় কার্বন সংখ্যা 1, তাহলে তার দ্বিগুণ 2, তার সঙ্গে 2 যোগ করো 4, তাহলে এইচ থাকবে 4টে। ইথেনে দেখো কার্বন সংখ্যা 2, তাহলে তার দ্বিগুণ 4, তার সঙ্গে 2 যোগ করো 6, তাহলে অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হবে CnH2n+2, অর্থাৎ কার্বন সংখ্যা যদি n হয় হাইড্রোজেন সংখ্যা হবে 2n+2, অর্থাৎ দ্বিগুণের থেকে 2 বেশি। এবারে তাহলে মিথেন, ইথেন, প্রোপেন এরা সবাইকারই তো সাধারণ সংকেত এই CnH2n+2। তাই যদি হয় তাহলে সাধারণ সংকেতযুক্ত এই মিথেন, ইথেন, প্রোপেন এদের যে সিরিজ বা শ্রেণী তাকে বলবো হোমোলগাস
সিরিজ বা সমগণীয় শ্রেণী, আর এদেরকে বলবো হোমোলগ, অর্থাৎ যাদের সাধারণ সংকেত একই তাদেরকে বলবো হোমোলগ। তার মানে মিথেন এবং ইথেন এরা পরস্পরের হোমোলগ। মিথেন ইথেন প্রোপেন এই সিরিজটা হচ্ছে হোমোলগাস সিরিজ। অ্যালকেনের তো আমরা নামকরণ জানলাম। এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে অ্যালকিন যেটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আর একটা অ্যালকাইন যেটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, সেই দুটোর নামকরণ সম্পর্কে জানবো। প্রথমে আসি অ্যালকিন। তাহলে এখানে থাকবে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড। এর নামের শেষে ইন কথাটা থাকতেই হবে। এবারে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার মানে দেখো দুটো কার্বন তো লাগবেই, একটা কার্বন দিয়ে তাহলে কোনো অ্যালকিন যৌগ তৈরি করা সম্ভব নয়। তাহলে এই দেখো দুটো কার্বন আমাকে নিতে হয়েছে, তাদের মাঝখানে ডবল বন্ড দিয়েছি, তাহলে দুটো ভ্যালেন্সি ফিল আপ। তাহলে বাঁ দিকে কার্বনটায় দুটো এইচ দিলে চারটে ভ্যালেন্সি হবে। একইভাবে ডান দিকের কার্বনটাতেও দেখো দুটো ডাবল বন্ডের জন্য রয়ে গেছে, আর দুটো এইচ দিলে চারটে ভ্যালেন্সি ফিল আপ হয়ে যাবে। সংকেত দেখো কি লিখছি, দুটো কার্বন তাহলে C2 লিখেছি, মোট চারটে H4 লিখলাম। এবার নাম যখন লিখবো তখন দুটো কার্বন থাকার জন্য নামের শুরু ইথ হয়, আর এটা অ্যালকিন পড়ছি বলে নামের শেষে ইন যোগ হবে, তাহলে হবে ইথিন। যখন কার্বন সংখ্যা তিনটে হবে, খেয়াল রাখতে হবে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু একটাই আমি থাকবে, তাহলে কার্বনকে আমি প্রথম তিনটে কার্বনকে আমি একটা বন্ধন দিয়ে লিখে দেবো একটা চেনেতে, তারপরে যে কোনো একটাতে আমি ডবল বন্ড বসাবো। তাই করেছি। এবার কার্বনের যোজ্যতা 4 করার জন্য আমি শুধু বন্ডগুলোকে যোগ করতে করতে গেছি। দেখো প্রথমটায় যেহেতু ডান দিকে দুটো বন্ড হয়ে গেছে, তাহলে বাঁ দিকে খালি দুটো এইচ বসবে। তারপর একটা কার্বন দেখো বাঁ দিকে দুটো বন্ড হয়ে গেছে, ডান দিকে একটা, তাহলে পড়ে আছে আর একটা, চারটে হয়ে গেল। তারপর একটা দেখো একটা বাঁ দিকে হয়েছে, তারপরে এখন বাকি আছে তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে এইচ বসে গেল। তাহলে খেয়াল রাখতে হবে কি, কার্বন চেনটাকে আমি প্রথম একটা বন্ধ দিয়ে লিখে দেবো, তারপরে যে কোনো একটাতে ডবল বন্ড বসাবো। দেখো সংকেত তাহলে কি হবে, তিনটে কার্বন ছিল বলে C3, আর এইচ দেখো কতগুলো আছে, 2 আর 1 3 আর 3 6টা, তাহলে মোট হলো H6। নামের যদি শুরু তিনটে কার্বন থাকলে দেখো প্রোপ হয়, আর অ্যালকিন পড়ছি ইন, তাহলে প্রোপিন, এর নাম হয়ে গেল প্রোপিন। এইভাবে আমরা বিউটিন পেন্টিন এগুলো করতে পারবো। এখানেও দেখো একইভাবে এই যে ইথিন প্রোপিন এদের মধ্যেও কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। দেখো তুমি কার্বন সংখ্যা যা আছে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ আছে, তার মানে এদের সাধারণ সংকেত হবে CnH2n, যেখানে n হলো কার্বন সংখ্যার পরিমাণ, আর সেই অনুযায়ী হাইড্রোজেন সংখ্যার পরিমাণ জাস্ট দ্বিগুণ হবে 2n। একইভাবে তাহলে আমরা বলতে পারি যে এই CnH2n সংকেত যাদের থাকবে তারাই সবাই হোমোলগ সিরিজের মধ্যে পড়বে, তাহলে ইথিন প্রোপিন এরা হোমোলগাস সিরিজের মধ্যে পড়বে, এবং ইথিন এবং প্রোপিন এরা পরস্পরের হোমোলগ। পাশের ছবিটায় এসো, সেখানে দেখো আছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, নিয়ম একই, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে মিনিমাম কার্বন থাকবে দুটো, তাহলে দুটো কার্বন দিয়ে শুরু করতে হবে। দুটো কার্বনের দুটো কার্বনকে আমি পরপর লিখেছি, লিখে সেখানে ট্রিপল বন্ড বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো সংকেত C2। এবারে তিনটে করে বন্ড হয়ে গেছে, তাহলে একটা করে এইচ বাকি আছে, দুটো এইচ যোগ করলাম এক বন্ধন দিয়ে, তাহলে C2H2 হলো। নাম কি হবে, দুটো কার্বন থাকলে নাম হবে ইথ, আর এর নামের শেষে কিন্তু আইন যোগ হবে, তাহলে নাম হবে ইথাইন। কার্বন সংখ্যা যখন 3 হবে তখন তাহলে একই নিয়মে আমি পরপর তিনটে কার্বনকে বসিয়ে দেবো এক বন্ধন দিয়ে, তারপরে যে কোনো একটাতে ত্রিবন্ধন বসিয়ে দেবো, তারপরে কার্বনের 4 ভ্যালেন্সি ফিল আপ করতে করতে যাবো। দেখো প্রথম কার্বনটাতে ডান দিকে তিনটে হয়ে আছে, তাহলে বাঁ দিকে একজন বসবে, একটা এইচ। 2 নম্বর কার্বনটায় দেখো তুমি বাঁ দিকে তিনটে ডান দিকে একটা, চারটে হয়ে গেছে, ওখানে তাহলে কোনো এইচ বসতে পারবে না। 3 নম্বর কার্বনে দেখো বাঁ দিকে একটা বন্ড হয়ে আছে, তাহলে ডান দিকে তিনটে এইচ বসবে। সংকেত কি হবে, তিনটে কার্বন C3, হাইড্রোজেন দেখো মোট চারটে আছে C3H4। নাম কি হবে, তিনটে কার্বন থাকলে নামের শুরু হয় প্রোপ, আর এর নামের শেষে আইন বসে বলেছি, তাহলে হবে প্রোপাইন। এখানেও একই হবে, কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার মধ্যে নিয়ম রয়েছে। দেখো কার্বন সংখ্যা যা তার দ্বিগুণের থেকে 2 কম হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, তাহলে এই সাধারণ সংকেত হবে CnH2n-2।
একইভাবে বলতে পারি যে ইথাইন, প্রোপাইন, বিউটাইন এরাও কিন্তু হোমোলগাস সিরিজের মধ্যে পড়বে, যেহেতু প্রত্যেকেরই সাধারণ সংকেত CnH2n-2 আর এরা প্রত্যেকে হবে পরস্পরের হোমোলগ। আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ দেখলাম, ওপেন স্ট্রাকচারগুলো জেনেছিলাম। এবার ক্লোজ স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন যৌগের কিছু ধরন আমরা দেখব। এই প্রথমের যে ছবিটা দেখো, এই ছবিটাতে একটা সাইক্লিক স্ট্রাকচার আছে, যেখানে কার্বন অ্যাটমগুলো পরস্পর একটা বন্ধন দিয়ে যুক্ত আছে, বা তুমি ভাবতে পারো যেটা ক্লোজ স্ট্রাকচার, যেভাবেই বন্ধন থাক না কেন। এখানে দেখো এই যে প্রত্যেকটাই কিন্তু কার্বন অ্যাটম, অর্থাৎ একই পরমাণু দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার। তাহলে এরকম সবকটা যদি একই পরমাণু দিয়ে, অবশ্যই মেন চেন, তখন যে স্ট্রাকচারটা হয়, অর্থাৎ যাদের যা মেন চেনের মধ্যে আছে সেইগুলো যদি একই রকম অ্যাটম হয়, সেইগুলো দিয়ে যে স্ট্রাকচার তৈরি হয় তাকে বলবো হোমোসাইক্লিক। হোমো কথার মানে হচ্ছে একই, তাহলে একই রকম মেন চেনের অ্যাটম দিয়ে তৈরি সাইক্লিককে বলবো হোমোসাইক্লিক। 2 নম্বরটায় দেখো, এখানে মেন যে চেন সেটা করা হয়েছে, সেখানে কার্বন অ্যাটমগুলো রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দিয়ে দেখো মেন চেনের মধ্যে একটা অন্য টাইপের অ্যাটম রয়ে গেছে, অর্থাৎ আলাদা অ্যাটম রয়েছে। এরকম তাহলে সাইক্লিক স্ট্রাকচার, কিন্তু সবকটাই সেম অ্যাটম নয়, তাই আলাদা রকম অ্যাটম রয়েছে। আলাদা কথা মানে হচ্ছে হেটেরো। তাহলে এই ধরনের যে স্ট্রাকচার তাকে বলবো হেটেরোসাইক্লিক। আর এখানে এই একটা যৌগ দেখো করেছি 3 নম্বরে, সেখানটা দেখো কার্বন অ্যাটমগুলো রয়েছে, কোনোটা এক বন্ধন দিয়ে কোনোটা দ্বি বন্ধন দিয়ে, যাই হোক মেন চেনটায় কিন্তু কার্বন অ্যাটম 4টে এবং কার্বন অ্যাটম 5টা রয়েছে, এবং অন্য একটা অ্যাটম রয়েছে, তাহলে এটাও কিন্তু হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তার মানে আমরা এখানে ক্লাসিফিকেশনটা করলাম যে সাইক্লিক স্ট্রাকচারের মধ্যে যদি একই রকমের অ্যাটম থেকে থাকে, তখন সেই স্ট্রাকচারটা আমরা বলবো যে হোমোসাইক্লিক, অবশ্যই মেন চেনে। আর যদি সেখানে আলাদা রকমের অ্যাটম থেকে থাকে, তখন তাকে বলবো হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক যে যৌগগুলো আছে বা হেটেরোসাইক্লিক যে যৌগ, সেগুলোর মধ্যেও আবার একটা ক্যাটাগরি আছে, যেখানে দেখো যদি টোটাল স্ট্রাকচারটা প্ল্যানার হয়ে থাকে, টোটাল স্ট্রাকচারটা যদি প্ল্যানার হয়ে থাকে এবং হুকেলের নিয়ম মেনে চলে। হুকেলের নিয়ম বলতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। প্রথম যে যৌগটা, এটা বেসিক্যালি বেনজিন। এতে দেখো সিঙ্গেল বন্ডের পাশে পাশে ডবল বন্ড আছে একটা করে, তাহলে এই ডবল বন্ডের যে ইলেকট্রন সেগুলো হচ্ছে পাই ইলেকট্রন। তাহলে এইটা একটা ডবল বন্ড, এতে দুটো ইলেকট্রন আছে পাই। আবার এটা একটা ডবল বন্ড, এতে দুটো পাই ইলেকট্রন আছে। আবার এটা একটা ডবল বন্ড, তাতে দুটো পাই ইলেকট্রন আছে। তাহলে পাই ইলেকট্রনের মোট সংখ্যা হলো 6। 4n+2 সমান 6, তাহলে n সমান দেখো 1 আসবে। তার মানে এটা হুকেলের নিয়ম মেনে চলছে। n এর মান সবসময় কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, 0 1 2 3 4 এসব হতে হবে। তাহলে এটা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে। আবার এই যে যৌগটা, সেটাও কিন্তু প্ল্যানার, এটা ন্যাপথ্যালিন। এখানেও দেখো যদি হিসেব করি, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দুগুণে 10টা, 10টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4n+2 সমান হচ্ছে 10, তাহলে n সমান দেখো 2 আসবে। এখানে পূর্ণ সংখ্যা এলো। এই যে দুটো যৌগ, এই দুটো যৌগ প্ল্যানার, দুটোই 4n+2 সমান পাই ইলেকট্রন মেনে চলছে, হুকেলের নিয়ম মেনে চলছে। এই ধরনের যৌগগুলোকে বলে অ্যারোমেটিক যৌগ। এগুলোর বিশেষ গন্ধ আছে। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ কাকে বলে সেটা জানলাম। বেনজিন এবং ন্যাপথালিন এরা কিন্তু অ্যারোমেটিক যৌগ। এরা হেটেরোসাইক্লিক যৌগও কিন্তু অ্যারোমেটিক যৌগ হতে পারে, যেমন পিরিডিন। এই ছকটাতে আমরা এতক্ষণ সাইক্লিক স্ট্রাকচারের যে ভাগগুলো পড়লাম সেগুলোকে সামারাইজ করে দেওয়া আছে। হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক এবং অ্যারোমেটিক যৌগের কথা দেওয়া আছে। তো প্রথম যে ছকটা রয়েছে তাতে দেখো সবকটা হোমোসাইক্লিক যৌগ লেখা আছে, যেমন ধরো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। এরা সবকটাই কিন্তু কার্বন অ্যাটমের চেন, মেন চেনে কার্বন অ্যাটম আছে, একই অ্যাটম আছে, তাই এরা হোমোসাইক্লিক। দ্বিতীয় যে
ছকটা রয়েছে সেখানে দেখো কার্বন অ্যাটমের চেন রয়েছে, মাঝে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অক্সিজেন, কোনো ক্ষেত্রে সালফার, কোনো ক্ষেত্রে নাইট্রোজেন এগুলো রয়েছে, তার মানে এরা হেটেরোসাইক্লিক যৌগ। আবার এই যে 3 নম্বর যেটা রয়েছে সেখানে দেখো যে যৌগগুলো রয়েছে সেগুলো সব প্ল্যানার এবং হুকেল নিয়ম মেনে চলে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা যে তিনটে পড়েছিলাম সেই তিনটে এখানে দেখলাম, এখানে নামগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, কোন কোন যৌগগুলো অ্যারোমেটিক, কোন কোন যৌগগুলো হোমোসাইক্লিক, কোনগুলো হেটেরোসাইক্লিক। এরপরে আসছি আইসোমারিজম অর্থাৎ সমাবয়বতা। ব্যাপারটা কি না, প্রকৃতিতে একই সংকেতযুক্ত বিভিন্ন যৌগ পাওয়া যায় এবং যাদের দেখা যায় যে ফিজিক্যাল এবং কেমিক্যাল অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা, যদিও তাদের কেমিক্যাল ফর্মুলাটা একই। তার মানে যে ধর্মের জন্য একই সংকেত হওয়া সত্ত্বেও বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মযুক্ত কম্পাউন্ড হওয়া সম্ভব, সেই ঘটনাটাকে বলে আইসোমারিজম। আর যে বিভিন্ন ধর্মযুক্ত যে কম্পাউন্ডগুলো তুমি পাচ্ছ যাদের সংকেত একই, তাদেরকে বলে আইসোমার বা সমাবয়ব। আমরা কতগুলো এক্সাম্পল এখানে জানবো। প্রথমে আসছি স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম বলতে বোঝায় যে গঠনগত সমাবয়বতা, অর্থাৎ এই সমাবয়বতা তৈরি হয় মেন চেনে অর্থাৎ স্ট্রাকচার যেটা আছে কার্বন স্কেলিটনের, তাতে যে ভ্যারিয়েশনটা হবে তার জন্য। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। এই প্রথমেটা ধরো লেখা আছে পেন্টেন, 5টা কার্বন অ্যাটমের চেন একটা লাইনে আছে। 2 নম্বরটা আছে আইসোপেন্টেন, এখানে দেখো 4টে কার্বন অ্যাটম একই লাইনে আছে, একটা ব্রাঞ্চ, কিন্তু কার্বন অ্যাটম তো সেই 5টাই আছে। সংকেত দেখো C5H12 আছে, দ্বিতীয়টাতেও সংকেত C5H12ই আছে, শুধু একটা ব্রাঞ্চ হয়েছে। আবার 3 নম্বরটায় দেখো এখানে আছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, অর্থাৎ মেন চেনে 3টে কার্বন আছে দেখো, আর মেন চেন থেকে দুটো ব্রাঞ্চ, উপরে একটা নিচে একটা, দুটো কার্বন আছে। সাধারণ সংকেত কিন্তু দেখো C5H10ই আছে, কিন্তু এদের তাহলে যে তিনজনের মধ্যে যে পার্থক্যটা হয়েছে সেই পার্থক্যটা কিসে? পার্থক্যটা হয়েছে মেন কার্বন স্কেলিটনের গঠনে। তাই জন্য এদেরকে বলবো আমি স্ট্রাকচারাল আইসোমারিজম। তার মানে পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন এরা কিন্তু পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার। দ্বিতীয় আসছি পজিশনাল আইসোমারিজম অর্থাৎ অবস্থানগত সমাবয়বতা। তার মানে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই কোনো একটা গ্রুপের অবস্থানের পার্থক্যের জন্য যে আইসোমারিজমটা আসছে সেটা হচ্ছে অবস্থানগত। দেখো প্রথম এক্সাম্পলটায় আছে যে 1 পেন্টানল, দেখো কার্যকরী মূলকটা হচ্ছে হাইড্রক্সিল OH, এটা আছে একেবারে শেষে। 2 নম্বর এক্সাম্পলে দেখো কার্যকরী মূলকটা আছে 2 নম্বর কার্বনে। 3 নম্বর, তাহলে এই যে 1 আর 2 এই দুটোই সংকেত এক, কার্যকরী মূলক এক, কিন্তু কার্যকরী মূলকের অবস্থানটা একটা আছে শেষ কার্বনে আর একটা হচ্ছে মাঝের যে কোনো একটা কার্বনে, অবস্থানটা আলাদা। তাই এরা হলো পজিশনাল আইসোমারিজম বা অবস্থানগত আইসোমারিজম। 3 এবং 4 এক্সাম্পল দেখো, এখানে কার্যকরী মূলক হলো এই ডাবল বন্ডটা, এটা আছে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের মাঝে, তার নামের এর নাম হচ্ছে বিউট টুইন বা 2 বিউটিন। 4 নম্বর এক্সাম্পলে দেখো ডাবল বন্ডটা আছে 1 আর 2 এর মধ্যে, তাহলে ডাবল বন্ডটা তার পজিশনটা চেঞ্জ করেছে, কিন্তু বাকি সব এক আছে, সংকেত এক আছে, তাই এটা কিন্তু পজিশনাল আইসোমারিজম। আবার সাইক্লিক যৌগের মধ্যেও একটা পজিশনাল আইসোমারিজম হয়। যেমন ধরো এই যে তিনটে যৌগেই দেখো বেনজিন রিং আছে, তিনটে যৌগেই দুটো করে CH3 আছে, কিন্তু এই দুটো CH3 পরস্পরের সাপেক্ষে দেখো অবস্থানটা আলাদা। এখানে দেখো প্রথমটাতে এই দুটো CH3 1 নম্বর এবং 2 নম্বরে আছে, 2 নম্বরটায় দেখো 1 আর 3-এ আছে, আর 3 নম্বরটায় দেখো 1 আর 4-এ আছে। তাহলে 1 2 1 3 1 4 এই পজিশনটা যে চেঞ্জ হয়েছে পরস্পরের সাপেক্ষে, তাদের জন্যই এরা কিন্তু পজিশনাল আইসোমারিজম। প্রথমটা ধরো অর্থোজাইলিন, তারপর একটা মেটাজাইলিন, তারপর একটা হচ্ছে প্যারাজাইলিন। যদি 1 2 এ থাকে তখন তার নাম অর্থ, 1 3 এ থাকলে তাকে বলে মেটা, 1 4 এ থাকলে তাকে বলে প্যারা। তাহলে এটাও কিন্তু পজিশনাল আইসোমারিজম। আর একটা খুব ইম্পর্টেন্ট আইসোমারিজমের পার্ট, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম অর্থাৎ কার্যকরী মূলক সমবায়বতা। অর্থাৎ যদি কার্যকরী মূলকের পার্থক্যের জন্য সমবায়বতা দেখা যায় তখন তাকে বলবো কার্যকরীমূলক সমবায়বতা। খুব ভালো এক্সাম্পল দেখো C2H6O,
এটা দিয়ে আমি দুটো যৌগ তৈরি করতে পারি। একটা হচ্ছে C2H5OH বা CH3CH2OH, যার কার্যকরী মূলক হলো OH। আর একটা যৌগ তৈরি করতে পারি যেটা মিথক্সি মিথেন CH3O CH3, যার কার্যকরী মূলক হচ্ছে অক্সি। তাহলে দুটোরই দেখো সংকেত তুমি C2H6O, দুটোতেই কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা 6, অক্সিজেন একটা। কিন্তু একটাতে OH কার্যকরী মূলক থাকায় সেটা অ্যালকোহল শ্রেণীর, আর একটাতে O কার্যকরী মূলক থাকায় সেটা ইথার শ্রেণীর। তার মানে এই দুটো যৌগ কিন্তু পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, অর্থাৎ কার্যকরী মূলক সমবায়বতা। আবার এখানে দেখো তুমি পরে যে এক্সাম্পলটা আছে প্রোপানল, কার্যকরী মূলক হচ্ছে CHO, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ। আবার দেখো 2 নম্বরটায় একই সংকেত কিন্তু কার্যকরী মূলক হচ্ছে CO, অর্থাৎ কিটো গ্রুপ। তাহলে একটা প্রোপানল একটা প্রোপানন, এই দুজনের কার্যকরী মূলকটা আলাদা কিন্তু সংকেত এক, তাই এরা হচ্ছে কার্যকরী মূলক সমবায়বতা। এবারে আমরা ইথানলের একটা কমন রিয়াকশন, যেটা ডিহাইড্রেশন অফ ইথানল এবং ইথারিফিকেশন, এই দুটো জানবো। ডিহাইড্রেশন অর্থাৎ জল বিয়োজন, হাইড্রো মানে হচ্ছে জল, তাহলে জল বিয়োজন বা জল বেরিয়ে যাবে, তাকে বলা হয় ডিহাইড্রেশন। এটার জন্য টেম্পারেচার লাগে প্রায় 170 ডিগ্রি টেম্পারেচার লাগে। জল বার করতে যেহেতু হচ্ছে, তার মানে এখানে একটা জল শোষক পদার্থ সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, সেটা ব্যবহার করতে হয় এবং এর ফলে তৈরি হয় আনস্যাচুরেটেড একটা অ্যালকিন। এক্সাম্পলটা দেখি। এটা দেখো ইথানল CH3CH2OH, একে আমরা একটু ভালো করে লিখেছি, যেখানে CH3-র একটা H আর পরে যে CH2OH আছে তার OH-টাকে কাছাকাছি রেখেছি। তার মানে এই H আর OH এই দুটো মিলেই বেরিয়ে যাওয়া যে জল সেটা হবে। এবার দেখো তাহলে এই কার্বনের এখানে একটা হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে, এই দুটো কার্বনের হাত ফাঁকা হওয়ার জন্য এই দুটো জুড়ে গিয়ে এখানে ডবল বন্ডটা তৈরি হচ্ছে। একটা বন্ধন অলরেডি ছিল, আর একটা বন্ধন এই দুটো কার্বনের হাত ফাঁকা হওয়ার জন্য জুড়ে গিয়ে তৈরি হচ্ছে। তার মানে প্রোডাক্ট হলো এটা CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন। কি থেকে? না ইথানল থেকে জল বেরিয়ে গিয়ে। জলটা কিভাবে বেরিয়েছে? ইথানলের যে দুটো কার্বন ছিল তার একটা কার্বনের OH এবং অপর একটা কার্বনের H, এই দুটো কম্বাইন করে জল বেরিয়েছে। তাহলে আমরা যে কোনো অ্যালকোহল থেকে OH মূলক যেখানে আছে এবং তার পাশের কার্বন থেকে H, এই দুটো বেরিয়ে গিয়ে জল তৈরি হবে এবং ওই দুটো বন্ড জুড়ে গিয়ে একটা ডাবল বন্ড তৈরি করবে। তার মানে সবসময় আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে। দ্বিতীয় এক্সাম্পল আসছে, সেটা হচ্ছে এস্টারিফিকেশন। কি লাগে এস্টারিফিকেশনে? না অ্যালকোহলের দুটো মলিকিউল লাগবে, জল বেরিয়ে যাবে। রিয়েজেন্ট এখানে সাধারণত সালফিউরিক অ্যাসিড, কিন্তু টেম্পারেচার লাগে 140 ডিগ্রি, একটু কম লাগে, কারণ 170 ডিগ্রি দিলে একটা অণু থেকেই জল বেরিয়ে গিয়ে অ্যালকিন তৈরি করবে, কিন্তু 140 দিলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুটো অণু থেকে জল বার করবে, সেটা সহজ হবে ওর কাছে। এবং এখানে অ্যালকোহলের পরিমাণটা কিন্তু এক্সেস থাকতে হবে, যেহেতু দুটো অ্যালকোহল অণু লাগছে একটা রিয়াকশনের জন্য। এবার দেখো আমি এখানে CH3CH2OH অর্থাৎ ইথানলকে আমি দুটো মলিকিউলকে বিপরীত দিকে লিখেছি যাতে জল বেরোনোটা সহজে বুঝতে পারি। এবারে যে কোনো একটা অ্যালকোহলের OH এবং অন্য একটা অ্যালকোহলের H দিয়ে জলটা বেরিয়ে যাবে। পরে রইল দেখো এখানে CH3CH2O আবার CH2CH3, এই যৌগটা তৈরি হলো, এই যৌগটাই হলো ইথারিফিকেশন। অর্থাৎ এর ফলে দুটো মলিকিউল থেকে ইথার তৈরি হয়েছে, এস্টার নয়। এস্টার তৈরি হবে যখন ইথাইল অ্যালকোহলের সঙ্গে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের এই টাইপের বিক্রিয়া হবে, সেক্ষেত্রে তৈরি হবে এস্টার। এই যে যৌগটা, যেহেতু মাঝখানে কার্যকরীমূলক ও আছে তাহলে এটা ইথার, যদিও কার্যকরীমূলকটা সি ডবল বন্ড ও দিয়ে ও থাকতো তাহলে কিন্তু হতো এস্টার। তাহলে এই বিক্রিয়াটা হলো বেসিক্যালি ইথারিফিকেশন, আর যার জন্য দরকার দুটো অ্যালকোহল মলিকিউল। আর যদি অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড থাকতো তাহলে হতো এস্টারিফিকেশন। বাকি নিয়ম সব একই। এস্টারিফিকেশন বলছিলাম যে এক অণু কার্বক্সিলিক অ্যাসিড এবং এক অণু অ্যালকোহল, নিয়ম একই। কোনো একটা
কার্বক্সিলিক অ্যাসিডের OH এবং অ্যালকোহলের H, এই দুটো মিলে জল তৈরি করবে। বাকি অংশটা জাস্ট জুড়ে যাবে, দিয়ে দেখো তৈরি করছে R C ডবল বন্ড OR, এটাই হলো এস্টার। এখানেও নিয়মটা সবকিছু ইথারিফিকেশনের মতোই, রিএজেন্ট একই, শুধু অ্যালকোহলের বদলে একটা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল। এবার আসবো পলিমারাইজেশন, অর্থাৎ পলিমার ফরমেশন। এটা বলতে বোঝায় ছোট একাধিক সিম্পল মলিকিউলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে, দিয়ে বিগ মলিকিউল তৈরি করবে, যেখানে ওই সিম্পল মলিকিউল যেগুলো সেগুলো ইন্ডিভিজুয়ালগুলোকে বলে মোনোমার, এবং ফাইনালি যে প্রোডাক্টটা তৈরি করলো তাকে বলে পলিমার। যেমন এই প্রথম এক্সাম্পলটা দেখো, এই যে ছোট ছোট এক একটা সিম্পল মলিকিউল দেখছো, এগুলো কম্বাইন করে তৈরি করেছে এই বড় একটা মলিকিউল। তাহলে এই বড় মলিকিউলটা হলো পলিমার, আর যে ইন্ডিভিজুয়াল মলিকিউলগুলো তৈরি হয়েছে তারা সেমও হতে পারে, আবার সেম নাও হতে পারে, আলাদা হতে পারে, তো তাদেরকে বলবো আমি মোনোমার। এই পলিমারাইজেশন বিক্রিয়াটা দুটো ভাবে ঘটতে পারে, একটা হচ্ছে বাই অ্যাডিশন রিয়াকশন অর্থাৎ দ্রুত বিক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন বা ঘনীভবনের মাধ্যমে। তো প্রথমেই আসি অ্যাডিশন রিয়াকশনের মাধ্যমে। আমরা এখানে ইথিলিন মলিকিউল নিয়েছি যেগুলো মোনোমার, এগুলো পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করছে এই বড় পলিমারটা যেটা পলিথিন। তাহলে এই যে যুক্ত হয়েছে, এখানে কিন্তু কোনো অণু এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যায়নি, সবটাই কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, তাই এটাকে বলবো অ্যাডিশন পলিমার। যেহেতু তোমরা কিছুক্ষণ আগে জানলে যে অ্যাডিশন রিয়াকশনে সবটাই যুক্ত হয়, কোনো কিছু বাদ যায় না, তার মানে এই যে মেথডটা সেটা কিন্তু অ্যাডিশন রিয়াকশন। তাহলে ইথিলিন থেকে পলিথিন ফরমেশন, সেটা কিন্তু অ্যাডিশন রিয়াকশন, পলিথিনটা হলো পলিমার, ইথিলিনটা হলো মোনোমার। দ্বিতীয় ক্ষেত্রে বাই কনডেনসেশন রিয়াকশন, এই যে একটা যৌগ ধরো আর এই একটা যৌগ, এই দুটো যৌগ কিন্তু একজনের OH হাইড্রক্সিল মূলক আর একজনের হাইড্রোজেন, এই দুটো জুড়ে বাই প্রোডাক্ট হিসেবে জল বেরিয়ে চলে গেছে, তার মানে কোনো কিছু বাদ গেল, দিয়ে যুক্ত হলো, দিয়ে তৈরি করেছে এই পলিমারটা। এটা পেপটাইড লিঙ্ক বা পেপটাইড বন্ধন বলতে পারি, যেখানে দুটো অ্যামাইনো অ্যাসিডের একজনের কার্বক্সিলিকের OH এবং অন্যটার NH2 যেটা অ্যামিন পার্ট তার H এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জল বেরিয়ে যায় এবং প্রোটিনটা তৈরি করে। তাহলে এই যে মেথডটা হলো সেটা কিন্তু কনডেনসেশন মেথড, যেহেতু এখানে একটা ওয়াটার লস হয়েছে বা কোনো একটা সিম্পল অণু বেরিয়ে গেছে। এখানে মোনোমার কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো, আর পলিমারটা হলো কিন্তু এই পেপটাইড বা পলিপেপটাইড। এবারে আমরা কিছু সিম্পল পলিমার এবং তাদের মোনোমারের নাম জেনে নেব। যেমন ধরো CF2 দ্বিবন্ধন CF2, এটার নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, যার বাণিজ্যিক নাম টেফলন, যেটা ব্যবহার করা হয় নন স্টিক কোটিং এ, তারপরে হিট রেজিস্ট্যান্স মেটেরিয়াল হিসেবে। CH2 দ্বিবন্ধন CCl2, যার নাম হচ্ছে পলিভিনাইলিল ডাইক্লোরাইড, যেটাকে সারান এই নামে ব্যবহার করা হয়। তারপর পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, যেটাকে ওরলন বলে, এটা বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফাইবার হিসেবে ব্যবহার করা হয়। পলিভিনাইল অ্যাসিটেট, যেটা আঠা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। পলিমিথাইল মিথাইল অ্যাক্রাইলেট, এটা প্লেক্সিগ্লাস হিসেবে ব্যবহার করা হয়। পলিথিন, যেটা পলিমার, যার মনোমার হচ্ছে ইথিন। পলিটেট্রাফ্লুরাইড, তার মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, যেটার মনোমার হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। টেরিলিন, তার মনোমার হচ্ছে গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড। নাইলন 66, তার মনোমার হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড। নাইলন 6 যেটা, তার মনোমার কর্প্রোল্যাক্ট্রাম। নোভোল্যাক, তার মনোমার ফেনল এবং ফর্মালডিহাইড। এটা অনেক সময় ব্যাকেলাইটও বলে, যেটা সুইচ বোর্ডের সুইচ তৈরিতে কাজে লাগে। পলিমারের কিছু প্রপার্টি আছে যেটাকে আমরা বায়োডিগ্রেডেবিলিটি বা নন ডিগ্রেডেবিলিটি বলতে পারি। তো বায়োডিগ্রেডেবল বলতে বোঝায় যে পলিমারটা
পরিবেশে ডিকম্পোজ করে যাবে বাই সাম ব্যাকটেরিয়া বলতে পারো, কিছু ছত্রাক বলতে পারো, কিছু প্রোটোজোয়া বলতে পারো, যেগুলো হচ্ছে ডিকম্পোজ করে যাবে। তাকে বলবো বায়োডিগ্রেডেবল পলিমার। যেমন ধরো সমস্ত ন্যাচারাল পলিমার গুলো কিন্তু বায়োডিগ্রেডেবল। যেমন ধরো প্রোটিন, সেলুলোজ, ন্যাচারাল রাবার, এরা কিন্তু বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পরিবেশে থাকলে দীর্ঘ সময় পরে সেটা কিন্তু পরিবেশের উপাদানে মিশে যাবে। আর রইলো নন বায়োডিগ্রেডেবল, যেটা কিন্তু পরিবেশে ডিকম্পোজ করবে না। যেমন ধরো পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, এগুলো কিন্তু কোনো মতেই ডিগ্রেডেবল হবে না, তাহলে পরিবেশ দূষণের জন্য দায়ী এরা। বায়োপল, বায়োডিগ্রেডেবল পলিমারকে শর্টে বলে বায়োপল। বায়োডি ব্যাগ, বায়োডিগ্রেডেবল ব্যাগ বর্তমানে একটা নির্দিষ্ট মিলিমাইক্রনের উপরে পলিমার ব্যবহার করতে বলা হচ্ছে, যাতে পরিবেশ দূষণকে আটকানো যায়। তো তার জন্য যে ব্যাগ তে মালপত্র দেওয়া হচ্ছে তাকে বলা হয় বায়োডি ব্যাগ, বায়োডি ফর বায়োডিগ্রেডেবল। এবার আমরা জানলাম যে ন্যাচারাল পলিমার গুলো সব তো বায়োডিগ্রেডেবল, কিন্তু যেগুলো সিনথেটিক সেগুলো কিন্তু বেশিরভাগটাই নন বায়োডিগ্রেডেবল। তবে কিছু কিছু সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার আছে, যেমন ধরো পলিহাইড্রক্সি বিউটারেট, পলিল্যাকটিক অ্যাসিড, পিএলএ, পিএইচবিবি, পলিহাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এগুলো কিন্তু সিনথেটিক কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার। এরপরে আসছি ভালকানাইজেশন। এটা বেসিক্যালি একটা কেমিক্যাল প্রসেস যেখানে পলিমারগুলোকে পরস্পরের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়। লিঙ্ক করে দিয়ে তার ইলাস্টিসিটি এবং হার্ডনেস এবং প্রয়োজনীয় যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে ইনক্রিজ করা হয়। এই লিঙ্কিংটা নরমালি করা হয় সালফার অ্যাটম বা অক্সিজেন দিয়ে। এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ যে কিছু লং চেন রাবার মলিকিউল রয়েছে, যেগুলোকে আমি সালফার দিয়ে ক্রস লিঙ্ক করেছি, অর্থাৎ একে অপরের সঙ্গে দেখো যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার জন্য ওর ইলাস্টিসিটি এবং হার্ডনেসটা বেড়ে যায়। এই কেমিক্যাল প্রসেসটা কি বলে ভালকানাইজেশন। নরমালি ভালকানাইজেশন রাবারটাই বেশি পরিচিত আমাদের কাছে। এখন আমরা একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি, এখানে কয়েকটা রিএজেন্ট সম্পর্কে জেনে নেব। লিন্ডলার ক্যাটালিস্ট অর্থাৎ লিন্ডলার অনুঘটক কি কাজ করে? এটা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করে সিলেক্টিভলি সিস প্রোডাক্ট। সিস মানে বলতে বোঝায় একই টাইপের সাবস্টিটিউয়েন্ট একই দিকে থাকবে। এক্সাম্পলটা আমরা ভালো করে বুঝতে পারবো। যেমন ধরো লিন্ডলার ক্যাটালিস্টের রিএজেন্ট হচ্ছে 5% প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, লেড অ্যাসিটেট এবং কুইনোলিন। কি কাজটা করছে? এ ধরো রিয়াকশনটায় আছে 2 বিউটাইন, তাতে লিন্ডলার ক্যাটালিস্ট যোগ করা হয়েছে। যোগ করলে ওটা বিজারণ করেছে রিডাকশন দিয়ে, দেখো ডাবল বন্ড তৈরি করেছে। ডাবল বন্ডের একই দিকে দেখো, অর্থাৎ উপরের দিকেই দুটো CH3 আছে আর নিচের দিকে দুটো H আছে। এটা হতে পারতো যে উপরে একটা CH3 একটা H, নিচেতেও একটা CH3 একটা H হতে পারতো, কিন্তু এই লিনলার ক্যাটালিস্ট ইউজ করলে এই দুটো CH3 সবসময় ডাবল বন্ডের একই দিকে থাকবে। এটাকেই বলা হয় সিস। আর যখন অপোজিট দিকে থাকবে তাকে বলে ট্রান্স। তাহলে লিনিয়ার ক্যাটালিস্ট ইউজ করলে কিন্তু সিলেক্টিভলি সবসময় সিস প্রোডাক্টই পাওয়া যায়। আর যখন বার্চ রিডাকশন করা হয়, যার রিএজেন্ট হচ্ছে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, সেক্ষেত্রে কিন্তু বিজারণটা ট্রান্স বিজারণ হয়, অর্থাৎ CH3 দুটো পরস্পরের বিপরীতে থাকে। একেবারে শেষে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ব্যবহার হয় এমন কিছু রিএজেন্ট যেগুলোকে আমরা ভাগ করেছি অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে যেগুলো অক্সিডাইজ করতে সাহায্য করে, যেমন ধরো অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, লিথিয়াম ক্লোরেট, সালফিউরিক অ্যাসিড, ক্রোমিয়াম অক্সিক্লোরাইড, পটাশিয়াম ক্রোমেট, সোডিয়াম ক্লোরেট, এগুলো হলো অক্সিডাইজিং এজেন্ট। এবার এগুলোর মধ্যে কেউ তীব্র কেউ মৃদু হতে পারে। যেমন ধরো নাইট্রিক অ্যাসিড তীব্র অক্সিডাইজিং এজেন্ট, CrO2 Cl2 সেটা মৃদু অক্সিডাইজিং এজেন্ট, KMnO4 তীব্র অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্ট যেগুলো দেখো C2H2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, C6H8O6, হাইড্রাজিন, ডাইক্লোরো ডাইথাইও কোনো কম্পাউন্ড,
ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ফসফরিক অ্যাসিড, এগুলো কিন্তু সব রিডিউসিং এজেন্ট। তো এদের মধ্যেও আবার দেখা যায় যে কেউ তীব্র কেউ মৃদু। যেমন ধরো বলছি যে LiAlH4 এটা তীব্র বিজারক পদার্থ। আবার NaBH4 এ কিন্তু ওর তুলনায় মৃদু বিজারক পদার্থ। কোনো একটা যৌগে যদি আহ, দেখা যায় যে একই সঙ্গে ডবল বন্ডও আছে আবার অ্যালডিহাইডও আছে, সেক্ষেত্রে LiAlH4 ব্যবহার করে দিলে ডাবল বন্ডটাও বিজারিত হবে, আবার অ্যালডিহাইড গ্রুপটাও বিজারিত হয়ে অ্যালকোহল হয়ে যাবে। কিন্তু যদি ওখানে NaBH4 ইউজ করা হয় তাহলে কিন্তু ডাবল বন্ডটা ইনট্যাক্ট থেকে যাবে, শুধুমাত্র অ্যালডিহাইড পার্টটা বিজারিত হবে। আর এছাড়াও কিন্তু নিকেল, প্যালাডিয়াম এগুলো কিন্তু তীব্র বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন রিয়াকশনে। তো এই হলো আপাতত আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রাইমারি ধারণা। আমরা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে একটা প্রাইমারি ধারণা পেয়েছি। এবার বাকিটা তোমরা বিভিন্ন বই বলো বা বিভিন্ন প্র্যাকটিস সেটে তোমরা বুঝতে পারবে, সেখানে অনেক কিছুই তোমরা নতুনভাবে জানতে পারবে। তবে বেসিক আইডিয়াটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।